কি অবস্থা? কেমন আছো? তো আজ থেকে আমি জটিল সংখ্যার লেকচার সিরিজটা আরম্ভ করছি। তোমাদের জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে দ্বিতীয় পত্রে, ম্যাথ সেকেন্ড পেপারের 3 নম্বর অধ্যায়, ঠিক আছে? তো সাধারণত বিভিন্ন কলেজে ম্যাট্রিক্সের পরেই জটিল সংখ্যাটা ধরে, এই কারণে আমি জটিল সংখ্যাটা করাবো এখন। তো ঠিক আছে, ভিডিও শুরু করা যাক। এখন আমাদের এখানে অরিজিনটা বুঝতে হবে যে জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে। তো দেখো, মনে করো যে কোনো একটা সংখ্যা যাকে বর্গ করলে, যেমন মনে করো 2, 2 কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসে? 4 আসে না? আচ্ছা, -2 কে যদি বর্গ করি তাহলে কত আসে? 4 আসে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে x ইজ ইকুয়ালস টু 2 এবং x ইজ ইকুয়ালস টু -2, দুইটাকেই যদি বর্গ করা হয় x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 এবং x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এমন একটা সংখ্যা বিবেচনা করতে হবে। তো দেখো এখানে কিন্তু x 2 -2 দুইটাই কিন্তু তোমার বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা। আচ্ছা, এখন আমাদের এমন একটা সংখ্যা বিবেচনা করি যাকে অ্যাকচুয়ালি বর্গ করলে নেগেটিভ হয়। তো এই ধরনের কোনো সংখ্যা আছে কিনা? মানে মনে করো যে -2 একে বর্গ করলে -4 হচ্ছে, বা +2 একে বর্গ করলে -4 হচ্ছে। তো এই ধরনের কোনো সংখ্যা আছে কিনা, তো সেটা বিবেচনা করার জন্য দেখো আমরা x স্কয়ার ইজ ইকুয়ালস টু, দেখো এখানে যখন x ইজ ইকুয়ালস টু 2 ছিল তখন x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4/c। তার মানে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 থেকে আমি x এর ভ্যালু 2 অথবা -2 দুইটাই পাইতে পারি। এই যে এই দুইটা ভ্যালুই কিন্তু আমরা পাবো, ঠিক আছে? এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুই কিন্তু আমরা পাবো। x স্কয়ার সমান সমান 4 থেকে, ওকে? এখন আমরা এখানে x স্কয়ার ইজ ইকুয়ালস টু -4 চাচ্ছি আর কি, ঠিক আছে? -4 চাচ্ছি। তাহলে x এর ভ্যালু কত হইতে পারে? x এর ভ্যালু কত হইতে পারে? ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √4, ঠিক আছে না? আচ্ছা, এই যে -4টা যে আসছে, এখন রুটের ভিতরে -4 তোমরা 9-10 করে আসছো যে ইহা অসম্ভব বা ইহা অগ্রহণযোগ্য, এই ধরনের কিছু পড়ে আসছে। তো এইখানে অ্যাকচুয়ালি কি হবে? এইখানে x এর ভ্যালু +-4টাকে আমরা এইভাবে লিখি যে 4 ইন্টু √1, ঠিক আছে? এখন আমরা যদি এইখান থেকে একটা জিনিস দেখি যে +-2 √1, এখন যেভাবেই হোক ভিতরে মাইনাস, রুটের ভিতরে মাইনাস থাকলে তাকে -1 দ্বারা, যে বাস্তব সংখ্যাটা 4টাকে যদি আমরা বাস্তব ধরি তাহলে তাকে কিন্তু রুটের বাইরে বের করে নিয়ে আসা যাচ্ছে। এখন এই যে নতুন একটা সংখ্যা আসছে, এই যে নতুন একটা সংখ্যা √1, তো এইটাই তাহলে কত হবে? দেখো √1, এই সংখ্যাটাকেই ধরে নিচ্ছে i বা ইমাজিনারি নাম্বার। তো i আসছে মূলত আয়োটা থেকে, ঠিক আছে? আয়োটা এটা একটা গ্রিক লেটার আর কি। তো এই যে √1 এটাই অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এটাই ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। তো এই আইটা যেখানেই থাকবে সেটাই আমাদের কাল্পনিক সংখ্যা। তার মানে আমাদের এতদিন পড়ে আসছি বাস্তব সংখ্যা, এবার একটা নতুন জগতে আমরা যাচ্ছি, যে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে?
বা এই কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা মিলায় একটা নতুন সংখ্যা তৈরি হয়, তাকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে সাধারণত যে সি দ্বারা এইভাবে প্রকাশ করে, ঠিক আছে, এইভাবে প্রকাশ করে। তো ঠিক আছে, দেখো এখন আমরা যদি এইখানে একটু দেখি যে কমপ্লেক্স নাম্বারটা আসলে কেমন। তো এটাকে যদি আমি একটু লিখি, ধরি জটিল সংখ্যা এটা হচ্ছে জেড। এখন এই জেডটাকে সাধারণত এক্স প্লাস বা মাইনাস আই ওয়াই দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। এখন এর একটা ডেফিনিশন লাগবে, সেটা কি? এক্স হচ্ছে এখানে বাস্তব সংখ্যা বা অংশ এইটাকে আরেক ভাবেও প্রকাশ করে, সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। আচ্ছা, ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ। এই কাল্পনিক অংশটাকে ইমাজিনারি অফ জেড দ্বারাও প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, আইটা কি? আই হচ্ছে √-1, ঠিক আছে। তাহলে আমরা জেড থেকে কি পাচ্ছি? জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, এইটাই মূলত আমাদের জটিল সংখ্যা, ঠিক আছে। এইটাই আমাদের জটিল সংখ্যা। এখন এই জটিল সংখ্যা বিভিন্ন প্রকার হইতে পারে, যেমন মনে করো 2 + 3i বিভিন্ন ভাবে লেখা যায়, 3 + 2i, 2 - 3i। তো এগুলো সবই জটিল সংখ্যা, ঠিক আছে, যেখানে আই মানে আয়োটা এটা হচ্ছে √-1, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা ফাইন্ডিংস কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, একটা ফাইন্ডিংস পাওয়া যায়। আচ্ছা দেখো একটা জিনিস, যে মনে করো √x এবং √y, এটাকে তোমরা কিভাবে লেখো? যে √xy না, যে দুইটা সংখ্যা যদি আলাদা রুট আকারে থাকে তাহলে তাকে একবারে রুটের ভিতরে লেখা যায়, কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু সত্য না সব সময়। কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে মিথ্যা। যেমন মনে করো 1 নম্বর একটা কেস, যে x = 2 ধরো, তাহলে y = কত হবে? 2 ধরো। আচ্ছা, তাহলে √2 এবং √3 এটাকে লেখা যায় না √2/3 is equals to √6? তাহলে এটার জন্য কিন্তু এটা সত্য, মানে সত্য হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং আচ্ছা এখানে লিখি যে √2 মনে করো একটা নেব পজিটিভ আর একটা নেগেটিভ নেব, তো মনে করো -2 নিলাম, এটা -2 নিলাম। আচ্ছা তাহলে আচ্ছা এখানে 3 নিয়েছি না, তাহলে এখানে 3। আচ্ছা এটাও 3 নিই, তো -3। আচ্ছা এখন √2 √/-3, এটাকে কি লেখা যায় না √2 √3 √/-1? এই যে -√3 কে এইভাবে লিখছি। এখন এই দুইটা কি? দুইটা বাস্তব সংখ্যা, উপরের নিয়মে লেখা যায় √6, কিন্তু এটার ভ্যালু কত? i। √/-1 এর ভ্যালু কত? i। আচ্ছা এটা তো আলাদা আলাদা ভাবে গুণ করলে এটা আসে। আচ্ছা যদি একসাথে গুণ করি, যে 2/-3 যদি করি, তাহলে কত আসে? -6। তো -6 এর শুধু 6 যদি রুট আকারে বাইরে আসে তাহলে তাকে -1। তাহলে এটাকে কি লেখা যায়? √6i। তাহলে এটাও কিন্তু সত্য, ঠিক আছে, এটাও কিন্তু সত্য। এখন আমরা 3 নাম্বার একটা কেস দিই, মনে করো x = -2, y = -3। তো এই ক্ষেত্রে দুইটা যদি -2 -3 হয়, তাহলে এখানে কি হয়?
2i রুট ওভার 2i রুট ওভার 3i, তাহলে থাকতেছে রুট ওভার 6 i স্কয়ার, i স্কয়ারের ভ্যালু কত? -1, তাহলে রুট ওভার -6। আচ্ছা, তার মানে আলাদা করে গুণ করলে আমরা এটা পাচ্ছি -√6। আর যদি একসাথে ভিতরে লিখি যে -2 গুণ -3, তাহলে কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে তো ভিতরে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 গুণ 3, তাহলে থাকতেছে রুট ওভার 6। কিন্তু এখানে তো রুট ওভার -6 ছিল, এখানে আসছে রুট ওভার 6। তাহলে এখান থেকে একটা ফাইন্ডিংস পাওয়া যায়। ফাইন্ডিংসটা কি? ফাইন্ডিংসটা হচ্ছে রুট ওভার x রুট ওভার y ইজ ইকুয়ালস টু রুট ওভার x y। আচ্ছা, এটা একটা ডাজ নট ইকুয়াল রুট ওভার x y যখন x ও y উভয় নেগেটিভ। দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে এটা সম্ভব না। ঠিক আছে, এটা সম্ভব না। ওকে, তো এরপরের বিষয়টা হচ্ছে আমাদের পাওয়ার অফ আই। তো আই এর বিভিন্ন পাওয়ার। মনে করো আমরা যদি এখানে একটা বিষয় লিখে রাখি, এটা খুব কাজের জিনিস। তো আই সমান সমান আই, এটা আমরা ধরে রাখলাম। এখন এটাকে আমরা বর্গ করব বা উভয় পাশে আই গুণ করে দেব। তো গুণ করলে কত আসে? আই স্কয়ার সমান সমান এখানে আসতেছে আই স্কয়ার। আচ্ছা, এটা তো রুট ওভার -1। এখন এই যে আই স্কয়ার, এটা লিখি, এইটাকে বর্গ করি। তো রুট ওভার -1 কে যদি স্কয়ার করি তাহলে কত হয়? -1। আচ্ছা, এরপরে আই কিউব যদি করি, উভয় পাশে আই দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে? এই পাশে আসে না -1 এর সাথে আই গুণ হয়ে মাইনাস আই হবে। আচ্ছা, আই টু দি পাওয়ার 4 উভয় পাশে আবার আই টু দি পাওয়ার কিউবের উভয় পাশে আবার আই দ্বারা গুণ করলে আই টু দি পাওয়ার 4, এখানে আসতেছে মাইনাস আই ইন্টু আই। তো মাইনাস আই স্কোয়ারে, এই যে আই স্কোয়ার আসতেছে। আচ্ছা, আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু তো -1, তাহলে থাকতেছে -1, তো আগের থেকেই ছিল। আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে মাইনাস মাইনাসে +1। সো এইখান থেকে একটা বিষয় পাওয়া যায়, সেটা হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এটা যদি যোগ করো, দেখো আই আর মাইনাস আই যোগ করলে 0, -1 এবং 1 এটা যোগ করলে 0, তার মানে এটা কিন্তু যোগ করলে কত হয়? আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 0। এটা নিয়ে আমরা একটু পরে আরো বিশদ আকারে আলোচনা করব। আচ্ছা, যেহেতু পাওয়ার অফ আই, তো আই এর পাওয়ার এর পরেরটাই খেয়াল করো। মনে করো যে আই টু দি পাওয়ার 5 লিখলাম আর কি, তাহলে এটাকে লেখা যায় না আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। এখন আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1, তার মানে আই টু দি পাওয়ার 5 কত? আই। ঠিক দেখো, প্রথমে ছিল আই টু দি পাওয়ার 1 এর ভ্যালু আই, আবার আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু আই, তার মানে আই টু দি পাওয়ার 4 এর পরে আবার সেই রিপিট আসতেছে না? দেখি তো চেক করে, আই টু দি পাওয়ার 6 যদি দিই তাহলে থাকে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, তাহলে থাকে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, আই স্কোয়ারের ভ্যালু কত? 1 ইন্টু -1, গুণ করলে কত আসে? -1, এই যে দ্বিতীয়টা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আই টু দি পাওয়ার 4 এর পরে অ্যাকচুয়ালি আমাদের সংখ্যাগুলো রিপিট আসতেছে। কখন? যখন শুরু হয়েছে আই টু দি পাওয়ার 1 থেকে, আই টু দি পাওয়ার 1 থেকে 2, 3, 4 এরপরে আমাদের সব সংখ্যাগুলো কি রিপিট আসতেছে। আচ্ছা, এখন আমরা তাহলে আই এর বিভিন্ন পাওয়ার নিই। মনে করো এইখানে আমরা নিলাম যে 14, আই টু দি পাওয়ার 14। এখন আই টু দি পাওয়ার 14 যদি নিই তাহলে এটাকে এখন কিভাবে বের করব? বের করার নিয়ম হচ্ছে আমাদের যে 14
এই 14টাকে যেহেতু 4-এর পরে আমার রিপিট আসতেছে, তাহলে 4 দ্বারা এটাকে ভাগ করে দাও। তো 3 আর 4 কত থাকে? 12। ভাগশেষ কত? 2। এই যে ভাগশেষ, এই ভাগশেষটাই হবে এর পাওয়ার। তাহলে আই স্কয়ার হবে। আই স্কয়ারের ভ্যালু -1, তার মানে i টু দি পাওয়ার 14 এর ভ্যালু অ্যাকচুয়ালি -1। ঠিক আছে, যেমন আর একটা উদাহরণ দিই, i টু দি পাওয়ার সাপোজ ধরো 98, তো 98 কে ভাগ করো, 98 কে 4 দ্বারা ভাগ করে দাও। তো 4 24 96, এখানে থাকতেছে কত? 2। তাহলে এইটার আই স্কয়ার মানে -1, তার মানে এর ভ্যালু i টু দি পাওয়ার 98 এর ভ্যালু কত? -1। একইভাবে আমি যদি একটা বড় সংখ্যা নিই, দেখো মনে করো 2441139 বেলাবশের নাম্বার। এখন এত বড় সংখ্যাকে আমরা কিভাবে 4 দ্বারা ভাগ করব? তো ক্যালকুলেটরে করা যায় 1, কিন্তু করলে আবার একটা বড় সংখ্যা আসে। তো এটার নিয়ম কিন্তু তোমরা ক্লাস 6-7 এ হয়তো শিখে আসছো, যে 4 দ্বারা যে ভাগ করার নিয়মটা সেটা হচ্ছে বড় সংখ্যার শেষের 2টা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটাকে, টোটালটাকে 4 দ্বারা ভাগ করা আর লাস্টের 2টা সংখ্যাকে ভাগ করা সমান কথা। তো পুরোটাকে করার দরকার নেই, 4-এর জন্য আমরা এখন এই শুধু লাস্টের 2টা সংখ্যাকে করব। তো ঠিক আছে, দেখো 39, এটাকে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তো 4 নং 36, এখানে থাকতেছে 3, তার মানে শেষ কত ভাগশেষ কত? 3। তাহলে এটাকে লেখা যায় i টু দি পাওয়ার 3, আর i টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত? -i। ঠিক আছে, তো যেহেতু আমাদের i স্কয়ার, i কিউব, i টু দি পাওয়ার 4 এইটারই রিপিট আসতেছে, সো এই 4টা কিন্তু একটু মুখস্থ রাখবা মান। ঠিক আছে, i কিউবের ভ্যালু -i স্কয়ারের ভ্যালু -1, এইগুলো মুখস্থ রাখবা। i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, এগুলো একটু কাইন্ডলি মুখস্থ রাখবে, এটা খুব কাজের জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার আমি এই সিরিজটাতে যাব। তো সিরিজটাতে আমাদের দেখা যায় যে মনে করো i সমান সমান i স্কয়ার -1, i কিউব সমান সমান -i টু দি পাওয়ার 4 সমান সমান 1। যদি যোগ করে দিই i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 0। এখন এইখানে i টু দি পাওয়ার 1 থেকে শুরু হয়েছে, আমরা যদি এর পাওয়ার গুলোকে নিই, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তো এইটা একটা সমান্তর ধারা এবং তাদের ভিতরে পার্থক্য কত? 1 করে। ঠিক আছে, তো যদি পাশাপাশি 4টা সমান্তর ধারার পাওয়ার, i এর পাওয়ার যদি যোগ আকারে থাকে, তাহলে তাদের যোগফল হয় 0। এটা অবশ্যই কি হইতে হবে? সমান্তর ধারাই হইতে হবে, কন্ডিশন একটাই, সমান্তর ধারা হইতে হবে। পাওয়ার সমান্তর ধারা হতে হবে, একটাই কন্ডিশন, আর কোনো কন্ডিশন নাই। ঠিক আছে, পাওয়ার গুলো সমান্তর ধারাই হতে হবে। আচ্ছা, এখন যদি যে পাওয়ারটা সমান্তর ধারায় হলো, কিন্তু আমার পাওয়ারটা চেঞ্জ করে দেবো, যে মনে করো i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 8, তাহলে এদের যোগফল কত হবে? তো এখানে কত আছে? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। তো এটাও তো সমান্তর ধারা, কিন্তু এদের মধ্যবর্তী সাধারণ অন্তর 2 করে। ঠিক আছে না? তাহলে এর ভ্যালু কত হবে? তো দেখো ম্যানুয়ালি বের করে আমরা, এমনি তো বুঝতেছি এটা 0 হবে। তারপরে দেখো i স্কয়ারের ভ্যালু কত? -1। i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? শুধু 1। i টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, তার মানে i স্কয়ারের ভ্যালু -1। i টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত? 1। তো যোগ করে দাও, শূন্যই তো আসে, শূন্যই আসে, তাই না? তার মানে আমাদের সমান্তর ধারা, একটাই কন্ডিশন যে পাওয়ার গুলো সমান্তর ধারায় হতে হবে। যদি হয় তাহলে পরপর 4টা
এরকম পাওয়ার, আই এর পাওয়ারের যোগফল আমাদের শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। তো এই ক্ষেত্রে পাওয়ার আসলে মানে এমসিকিউ, আমি তোমাদের একদম খুঁটিনাটি এমসিকিউ গুলো দেখাই যাচ্ছি, ঠিক আছে? এইগুলো তোমরা একটু কাইন্ডলি নোট করে রেখো, নিজেদের মতন করে নোট করো। আচ্ছা, যেমন আই টু দি পাওয়ার মনে করো 2022, আই টু দি পাওয়ার 2023, আই টু দি পাওয়ার 2024 প্লাস আই টু দি পাওয়ার 2025, কত হবে এদের যোগফল? শূন্য, কারণ 22, 23, 24, 25, ঠিক আছে? তো এই ধরনের বড় বড় সংখ্যাও যদি দেয় তারপরেও এর ভ্যালু কত? শূন্য হবে। তো এটা থেকেও কিন্তু মানে অনেক এমসিকিউ আসে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এর কিছু অঙ্ক করি। মনে করো যে আমরা একটা ধারা নিই, কেমন ধারা নেব? মনে করো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার কিউব প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 99, ঠিক আছে? আই টু দি পাওয়ার 99 আমরা একটা ধারা নিলাম। তো এর ভ্যালু কত হবে? তো এর পদ্ধতি দুইটা পদ্ধতিতে করা যায়, ঠিক আছে? যে টাইপ 1, টাইপ 1টা কেমন? টাইপ 1টা হচ্ছে, আমরা জানি যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এইটুকের ভ্যালু কত? 0। তাহলে আমাদের এই ধারাটা কোন পর্যন্ত গেছে? আই টু দি পাওয়ার 99 পর্যন্ত, ঠিক আছে? তো 99 পর্যন্ত যেহেতু গেছে, আমাদের দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য শেষ সংখ্যাটা কত। তো 4 দ্বারা বিভাজ্যর পরে আমাদের আই টু দি পাওয়ার 96 কি 4 দ্বারা বিভাজ্য? আই টু দি পাওয়ার 97 থাকে, তারপরে আই টু দি পাওয়ার 98 থাকে, প্লাস আই টু দি পাওয়ার 99 থাকে। তো এই যে আই থেকে আই টু দি পাওয়ার 4 তো 0, আবার আই টু দি পাওয়ার 5 থেকে আই টু দি পাওয়ার 8 0, এইভাবে 96 পর্যন্ত সমস্ত যোগফল কি হবে? শূন্য। তাহলে বাকি থাকবে কি আমাদের? বাকি থাকবে আই টু দি পাওয়ার 97 প্লাস আই টু দি পাওয়ার 98 প্লাস আই টু দি পাওয়ার 99, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এর ভ্যালুগুলো লাগবে। তো ভাগ করেও দিতে পারো, আবার আরেকটাও করা যায়, যেহেতু 96 কে 4 দ্বারা ভাগ করলে 96 শূন্য আসে। তার মানে আমাদের আবার প্রথম 1 থেকেই রিপিট আসবে না? আমাদের কি 1 থেকেই তো রিপিট আসবে। আই টু দি পাওয়ার 96 এর ভ্যালু কত? এই যে আই টু দি পাওয়ার 0 করলে কত আসে? 1। তো আমাদের ছিল 1 প্লাস 1 মাইনাস 1 আই, সরি মাইনাস আই, সরি আই, আর হচ্ছে লাস্টটা হচ্ছে 1, ঠিক আছে? তো 1 যেহেতু আমরা পেয়ে গেছি 96 এ, ঠিক তার পরেরটা কত আসবে? এবার আই আসবে। তার পরেরটা কত আসবে? তো দেখো এটা হবে আই, তার পরেরটা হবে কত? মাইনাস 1, তার পরেরটা কত হবে? মাইনাস আই। তাহলে এটার ভ্যালু কত? মাইনাস 1। যদি তোমরা এইভাবে না করো তো ভাগ করে দাও, ভাগ করে দিলেও দেখবা এর ভাগশেষ কত আসে? 1 আসে। তো ভাগশেষ 1 হইলে আই টু দি পাওয়ার 1 মানে আই, ভাগশেষ 2 হইলে মাইনাস 1। তো এইভাবে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা টাইপ 2 তে যাই। টাইপ 2 তে ওকে, তো টাইপ 2, টাইপ 2 এর অঙ্কটা যে যেহেতু আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস দেওয়া আছে 9 আই টু দি পাওয়ার 99, তো আমরা টাইপ 2 তে যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে এই 99 এর আশেপাশে সব থেকে কাছে 4 দ্বারা বিভাজ্য আছে এমন একটা সংখ্যা আগে বের করা। তো এর সব থেকে কাছে হচ্ছে আই টু দি পাওয়ার 100।
তো আমরা এটা যোগ করে দিছি, কিন্তু i টু দি পাওয়ার 100 ছিল না, তাই একটা i টু দি পাওয়ার 100 বিয়োগ করে দিলাম। এখন দেখো তো প্রথম থেকে 100 পর্যন্ত পাওয়ার 100 এটাকে 4 দ্বারা ভাগ করলে কত আসে? 4 25 100, তাই না? ভাগশেষ 0। আচ্ছা, তাহলে এরকম 25টা পরপর 4টা সিরিজের যোগফল কত হবে? 0 হবে। তাহলে থাকতেছে এই টোটালটার ভ্যালু তো 0, তাহলে থাকতেছে 0 মাইনাস i টু দি পাওয়ার 100। এখন i টু দি পাওয়ার 100 তো আবার 4 দ্বারা বিভাজ্য, তার মানে 0 মাইনাস i টু দি পাওয়ার 0, তার মানে 0 0 তো মাইনাস 1, ভ্যালু কত? -1। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা নিয়ম যে একটা যোগ করে দিয়ে পরে ওইটা বিয়োগ করে দাও। আচ্ছা, এরপরে আর একটা টাইপ আছে, এটা টোটালটা। আচ্ছা, টাইপ 3, তোমরা যে কোনো একটা টাইপে অঙ্কটা করতে পারো, যে কোনো টাইপে অঙ্কটা করতে পারো। ওকে, তো টাইপ 3 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে i টু দি পাওয়ার 0 ধরব, দিয়ে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব। কি করছি? ধারাটা i থেকে শুরু, বাট আমি i টু দি পাওয়ার 0 থেকে ধারাটা শুরু করছি, প্লাস ডট 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 দিয়ে i টু দি পাওয়ার 99। কেন এই কাজটা করছি দেখো, i থেকে i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 100 পর্যন্ত আমাদের যোগফল আসবে 0, কারণ 100টা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা যদি সিরিজটা শুরু করি i টু দি পাওয়ার 0 থেকে, তাহলে আমার মানে পদ সংখ্যা আসতেছে i টু দি পাওয়ার 99এই কিন্তু 100টা পেয়ে গেছে, তাই না? তো i টু দি পাওয়ার 4 থেকে যেমন 1 আসতো, i টু দি পাওয়ার 0 থেকেও তো আমার 1 আসতেছে। তার মানে আমাদের i টু দি পাওয়ার 0, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এই যোগফলটাও তো 0 হবে। ঠিক আছে, তাহলে এই যোগফলটা যদি 0 হয়, তাহলে আমরা i টু দি পাওয়ার 99 হচ্ছে শেষ পদটা পাবো। এর শেষ পদটা কত? 3। তার মানে i টু দি পাওয়ার 3 এর পরের থেকে যদি i টু দি পাওয়ার 0 থেকে শুরু হয় কোনো ধারা, তাহলে i টু দি পাওয়ার 3 থেকে ওইটা কি রিপিট আসবে না? তাহলে i টু দি পাওয়ার 99 কে 3 দ্বারা ভাগ করো, তো 3 দ্বারা ভাগ করলে কত আসে? 99 0 আসে, এখানে 33, তাই না? তো 33 যেহেতু, তার মানে বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এখন আমার এখানে i টু দি পাওয়ার 0 আছে, তো এটাকে তাড়ানোর জন্য i টু দি পাওয়ার 0 নিয়ে আসলাম এখানে। যদি নিয়ে আসি তাহলে আমাদের এই টোটালটার যোগফল কত? 0। আচ্ছা, আর মাইনাস i টু দি পাওয়ার 0 মানে কত? -1, তার মানে 0 -1 = -1, অ্যান্সার -1। তো এই 3টা পদ্ধতি আছে, তোমরা ইচ্ছা করলে যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো এইখানে অঙ্কটা শিখে রাখো। আর একটা মনে করো অঙ্ক দিই, i প্লাস i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার কিউব প্লাস ডট 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 প্লাস i টু দি পাওয়ার 101। যদি এটা হয় তাহলে ভ্যালু কত? তো 100 পর্যন্ত কত হবে? 0। তাহলে বাকি থাকতেছে 101, তাই না? i টু দি পাওয়ার 101 থাকতেছে, 0 প্লাস 101। আচ্ছা, তাহলে 1 যেহেতু আছে, তো 101টা কি 4 দ্বারা বিভাজ্য যায়? 4 25 100, ভাগশেষ কত? 1, তার মানে i টু দি পাওয়ার 1 মানে কত? i। এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে তোমরা যে কোনো ধারা আসলে বানাই করতে পারো। ঠিক আছে, যে কোনো ধারা তোমরা বানাই করতে পারো। যেমন যদি আমি বলি যে একটা, এটা বাসার কাজ হোমওয়ার্ক করো, সাপোজ 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার কিউব প্লাস ডট 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 প্লাস i টু দি পাওয়ার 98 এর ভ্যালু কত? এটা বাসাই করো, ঠিক আছে? ওকে, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আর্গা চিত্র। তো আর্গা চিত্রের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে
অ্যাকচুয়ালি জটিল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? z সমান সমান x প্লাস আই ওয়াই, এটা দ্বারা প্রকাশ করছি। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা কি বাস্তব, এটা বাস্তব অংশ, ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক। এখন এই এক্সটাকে লেখা যায় হচ্ছে রিয়েল নাম্বার অফ জেড, ওয়াইটাকে লেখা যায় হচ্ছে মানে এটা সমান সমান এক্স, আর ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এটা লেখা যায়। আচ্ছা, এখন যেহেতু আমাদের এই চিত্রটা, সাপোজ আমাদের যে চিত্রগুলো কাটতেছি স্থানাঙ্ক ব্যবস্থায় করছি, সেটা হচ্ছে এই বরাবর এক্স ছিল, এই বরাবর ওয়াই ছিল, তো এখানে একটা পয়েন্ট ছিল যে P2,3 যদি আমি লিখলাম, তো এখানে এক্স অক্ষ বরাবর 2 এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরত্ব গেছে, আমরা এটা বুঝতাম আর কি। আচ্ছা, কিন্তু এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমার প্রথম যে অংশটা, এই প্রথম অংশটা তো বাস্তব, কিন্তু পরের অংশটা হচ্ছে কাল্পনিক। তাহলে আমাদের এখানে যে চিত্রটা হবে, যে গ্রাফটা হবে, সেটা হবে এক্স অক্ষ বরাবর আমরা রিয়েল অ্যাক্সিস ধরবো, বাস্তব অক্ষ, কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর আমরা ইমাজিনারি বা কাল্পনিক অক্ষ ধরে নেব। ঠিক আছে, তো কোনো একটা সংখ্যা, সাপোজ জেড সমান সমান 3 প্লাস 2y, এখন এইটাকে যদি আমি ইমাজিনারি পার্টে লিখি বা আর্গা চিত্র যদি আমি আঁকাই, তাহলে এইটাকে আগে স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে লেখা যায়? 3,2, এটাকে এইভাবেই লিখবো, কার্টেসীয় যেভাবে লিখি আর কি। তো 3,2 হচ্ছে মনে করো এইখানে যে 3,2। আচ্ছা, কিন্তু এইখানে কি বলছে? এইখানে বলছে যে এই যে 3,2 পি, এইখানে এক্স অক্ষ বরাবর 3 একক গেছে, কিন্তু ওয়াই অক্ষ বা ইমাজিনারি অক্ষ বরাবর আমাদের 2 একক গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবা, এটা ইমাজিনারি এক্সিস। আচ্ছা, আমরা যদি এইখানে বিভিন্ন পয়েন্ট নিই, মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম পি, তো পয়েন্টটা যদি যে চতুর্ভাগ হিসেবে ধরি, প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এভাবে যদি ধরি, তাহলে এটা হচ্ছে কি এক্স কমা ওয়াই না? তাহলে এখানে জেড সমান সমান হবে এক্স প্লাস আই ওয়াই, জটিল সংখ্যাটা এমন ফরম্যাটে থাকবে। এইখানে কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই, তাহলে এই ক্ষেত্রে জটিল সংখ্যাটা কি হবে? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এইখানে কি হবে? মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এই জটিল সংখ্যাটা হবে কত? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, এটা কত হবে? এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এর জটিল সংখ্যাটা হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবা, কারণ কখনো কোনো জটিল সংখ্যা যদি দেয় যে -2 + 3i, তো এটা কোন ঘরে আছে বলো তো? এটা আছে -2, মানে এক্স অক্ষ বরাবর -2 এবং ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অংশ বরাবর, অক্ষ বরাবর 3 একক যাবে, তো -2 + 3, তার মানে এই ঘরে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এই যে এটা। ওকে, তো এটা কিন্তু একটু মুখস্থ রেখো, মুখস্থ মানে একটু মনে রেখো, খুবই ইজি। কোয়াড্রেন্ট তোমরা করে আসছো ত্রিকোণমিতিতে, কোয়াড্রেন্টের সাথে একটু মিলাই করতে হবে জটিল সংখ্যাকে। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় দেখো, যে আমরা সাপোজ বাস্তব ক্ষেত্রে, বাস্তব সংখ্যায় আমরা কি জানি? মনে করো 2 + 2 = 4, এটা আমরা বাস্তব ক্ষেত্রে জানি। আচ্ছা, তো আমরা এখানে একটা ধরলাম 1 2 3 4, এটা 1 2 3 4 ধরে নিছি। এখন আমাদের যদি বলে যে কোনো একটা জটিল সংখ্যা 2 + 2i, তাহলে এইখানে আমার যদি আই না থাকতো,
সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম 2 প্লাস 2 সমান সমান 4, কিন্তু যেই আইটা চলে আসছে, আচ্ছা এই যে 4 যদি হতো তাহলে এর স্থানাঙ্কটা কত হতো 4,0, তার মানে এই এক্স অক্ষের উপরেই থাকতো এই যে 4,0। কিন্তু আমার এখানে যখনই আই চলে আসছে তখনই এই 2 প্লাস 2 এই 2টাকে আই কি করছে ঘোরায় দিছে না। এখন আমরা দেখবো যে কত ডিগ্রি কোণে ঘোরায় এটা। তো এইখানে দেখো প্রথম যে অংশটা প্লাস 2 এটা তো বাস্তব অক্ষ বরাবর 2 ঘর যাবে, তো এই যে +1 +2, ঠিক আছে, +1 এবং +2 এই যে এই ঘর পর্যন্ত আসবে। আচ্ছা পরেরটা কি হবে, পরেরটা আবার +2, আমরা ধরে নিলাম আই নাই, তাহলে আবার কি হবে +2, তার মানে এই যে 3 এবং 4 এই পয়েন্ট পর্যন্ত আসবে। কিন্তু যেই আমার এই পরের 2 এককের সাথে আই গুণ হয়েছে, এই যে 2 এককের সাথে যেই আই গুণ হয়েছে সেই আমার এই একটা কি হয়ে গেছে লম্ব হয়ে গেছে না, এরপরে লম্ব হয়ে গেছে, ঠিক আছে। তখনই এটা 2 ঘর আমার ইমাজিনারি এক্সিস বরাবর চলে গেছে, এই যে 2 একক ইমাজিনারি এক্সিস বরাবর চলে গেছে, তখন এটা হয়ে গেছে 2,2 বা z সমান সমান 2 প্লাস 2i। সো এইখানে একটা জিনিস দেখা যায় যে i কোন সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরায় দেয় এন্টি ক্লকওয়াইজ। i কোন সংখ্যাকে 90 ডিগ্রি কোণে এন্টি ক্লকওয়াইজ মানে এই যে এইদিকে এন্টি ক্লকওয়াইজে ঘোরায় দেয়, ঠিক আছে, যে কোনো সংখ্যা। সো এটা একটু নোট করে রাখবা যে i যে কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। এখন সংখ্যাটা কি হইতে পারে, বাস্তব ও অবাস্তব যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। বাস্তব এবং অবাস্তব যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন অবাস্তব নিয়ে আমি একটা উদাহরণ দিই যে তো দেখো এখানে আমরা যে কাজটা করব, মনে করো এখানে আমরা একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, যে পয়েন্টটা হচ্ছে মনে করো P2,3, ওকে। তো সেই ক্ষেত্রে আমাদের ওর জটিল সংখ্যাটা হবে হচ্ছে 2 প্লাস 3i, ওকে, 2 প্লাস 3i। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, আচ্ছা এর p সমান সমান কত 2,3, আচ্ছা এটা, ওকে। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি যে এই জটিল সংখ্যাকে i দ্বারা গুণ করব। তো উভয় পাশে আমরা i দ্বারা গুণ করি, তাহলে zi সমান সমান i 2 প্লাস 3i। আচ্ছা যদি করি তাহলে এই zi কে আমরা একটা নতুন টার্মে লিখলাম z প্রাইম। এখন এখানে পাচ্ছি কত 2i প্লাস 3i স্কোয়ার। এখন 2i মাইনাস 3 কেন, কারণ i স্কোয়ারের ভ্যালু -1, তাহলে পাচ্ছি কত -3 প্লাস 2i, ওকে। এখন এটাকে যদি আমরা পয়েন্ট আকারে লিখি, মনে করো কিউ, তাহলে কত আসে -3 বাস্তব অংশ এবং কাল্পনিক অংশতে আছে 2, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ডে না, তাহলে -3 মনে করো এই বরাবর এবং +2 সাপোজ এই যে এই বরাবর। তো আমরা এখানে আমরা লিখলাম কিউ সমান -3,2, ওকে। এখন আমরা এটা মূল বিন্দুর সাথে যোগ করি, এটাকে যোগ করে দিই এবং পি কিউ এটা যোগ করে দিই, দিলে এখন আমরা এখানে কি কি পাবো দেখো, আমাদের ওপিটা কত, ওপি সমান সমান আসতেছে কত 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার রুট ওভার 13। আচ্ছা ও কিউটা কত আসতেছে, ও কিউটাও কিন্তু সেম 3a স্কোয়ার সমান সমান রুট ওভার 13, ওকে। তার মানে এইটা পাচ্ছি √13, এটা পাচ্ছি √13।
এবার পি কিউটা বের করি। দেখো পি কিউ সমান সমান কত, 2 থেকে 3 বাদ দিলে এখানে 3 থাকে 5 প্লাস 3 থেকে 2 বাদ দিলে থাকে 1 স্কোয়ার। তাহলে এখানে থাকে 5 5 25 আর 26 26। তো দেখো আমরা যদি অ্যাকচুয়ালি ওপি স্কোয়ার প্লাস ও কিউ ও আচ্ছা স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার এটা করি, তাহলে কি পাচ্ছি দেখো তো, 13 প্লাস 13 ইজ ইকুয়ালস টু পি কিউ কে স্কোয়ার করলে 26। তার মানে এটা তো সত্য, এটা যদি সত্য হয় তাহলে একটা জিনিস কিন্তু কনফার্ম, কি বলতো, সেটা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ ও পি কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ ও সমান সমান কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখন এখান থেকে তাহলে আমরা সেই পূর্বের ফরম্যাটে মানে পূর্বের ইয়েতেই ফিরে যাইতে পারি, সেটা কি, কোনো জটিল সংখ্যাকে আই দ্বারা গুণ করলে সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। ঠিক আছে, তার মানে আমাদের আই দ্বারা সেটা বাস্তব হোক অবাস্তব হোক যে সংখ্যাই হোক তাকে গুণ করলে সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আরগার চিত্রের বৈশিষ্ট্য। তো দেখো এখানে আমরা অসমতার জটিল সংখ্যার কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম যে প্রপার্টিজ বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে জটিল সংখ্যার অসমতা আকারে প্রকাশ করা যায় না। মানে বাস্তব সংখ্যা যেমন অসমতা আকারে প্রকাশ করা যায়, যেমন 5 2 এর থেকে বড়, তো এটা কিন্তু প্রকাশ করা যায়, কিন্তু জটিল সংখ্যাকে এইভাবে লেখা যায় না। তো জটিল সংখ্যা আসলে 3 + 2y যে 1 + 2y থেকে বড়, এই ধরনের কিছু লেখা যায় না। ঠিক আছে, তো এই কারণে জটিল সংখ্যা অসমতা আকারে লেখা যায় না। আচ্ছা, দ্বিতীয় বলছে যে সকল বাস্তব সংখ্যার কাল্পনিক অংশ শূন্য। সকল বাস্তব সংখ্যার কাল্পনিক অংশ শূন্য। হ্যাঁ, তো মনে করো 5 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তো এটাকে লেখা যায় না 5 + 0i। এখন এই যে 5 এটাই তো আমাদের রিয়েল পার্ট, তাই না? আর এই জিরোটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো আমরা যদি 5টাকে এটাকে যদি জেড আকারে লিখি তাহলে 5 হচ্ছে রিয়েল পার্ট অফ জেড আর 0 হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফাইনাল যে আউটপুট সেটা কি 5। তো এই কারণে বাস্তব সংখ্যা এইটাকে বলা হয় হচ্ছে পিওর রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার। তো পিওর রিয়েল নাম্বার বা সম্পূর্ণ বাস্তব সংখ্যার ইমাজিনারি পার্টটা শূন্য হয়। আচ্ছা, তৃতীয় নাম্বারটা দেখো, তৃতীয় নম্বর বলছে যে জটিল সংখ্যার বাস্তব অংশ শূন্য হলে সেই জটিল সংখ্যাকে সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা বলে। তো জটিল সংখ্যার বাস্তব অংশ কি হবে, শূন্য হবে, এই যে বাস্তব অংশ। তো জটিল সংখ্যা একটা ধরি, মনে করো যে z ইজ ইকুয়ালস টু 5i। ঠিক আছে, এখন আমাদের এখানে বাস্তব অংশ কত, শূন্য। তো এখানে 0 প্লাস 5i-টাকে 0 প্লাস লেখা যায়। তো এর রিয়েল পার্টটা কত, এর রিয়েল পার্ট অফ z ইজ ইকুয়ালস টু 0। সুতরাং এই যে 5i, শুধু 5i যার কোনো বাস্তব অংশ নেই, তো এটাকে বলা হয় হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তো এখানে আসলে কি পাচ্ছি যে প্রথমটাই দেখো, দ্বিতীয় নাম্বারটাই বলছে যে পিওর রিয়েল নাম্বারে ইমাজিনারি পার্টটা 0 আর পিওর ইমাজিনারি নাম্বারে রিয়েল পার্টটা 0। ঠিক আছে, তো এই তিনটা বৈশিষ্ট্য। এরপরে পরেরটা দেখো, পরেরটা বলছে যে 4 নাম্বার যে শূন্য একই সাথে সম্পূর্ণ বাস্তব এবং সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা। তো শূন্যটাকে লেখা যায় না যে 0 ইজ ইকুয়ালস টু 0 প্লাস 0i। তো এর রিয়েল পার্টটা কত, এর রিয়েল পার্ট অফ জেড, যদি এটাকে জেড ধরি, ইজ ইকুয়ালস টু 0 এবং এর ইমাজিনারি পার্টটা কত, ইমাজিনারি অফ জেড ইজ ইকুয়ালস টু 0। তার মানে শূন্য একই সাথে সম্পূর্ণ বাস্তব
এবং সম্পূর্ণ অবাস্তব। কারণ একটু আগেই আমরা কি দেখে আসছি যে সম্পূর্ণ বাস্তব সংখ্যার ক্ষেত্রে কাল্পনিক অংশ শূন্য হয়, আবার সম্পূর্ণ কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে বাস্তব অংশ শূন্য হয়। তো শূন্যর ক্ষেত্রে তো দুইটাই শূন্য, কাল্পনিক অংশও শূন্য, বাস্তব অংশও শূন্য। তাহলে শূন্য আসলে কি একই সাথে সম্পূর্ণ বাস্তব এবং সম্পূর্ণ কাল্পনিক একটা সংখ্যা। তো এই কারণে আসলে শূন্য একটা রহস্যময় সংখ্যা, ঠিক আছে, যে জোড় না বিজোড় কিছুই নাই, এর কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই শূন্যের। আচ্ছা, এর পরেরটা কি বলছে দেখো, এর পরেরটা বলছে, আচ্ছা এর পরেরটা বলছে দুইটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হতে পারে যখন তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে। তো দুইটি বাস্তব সংখ্যা আমরা ধরে নিই, মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এরা অলওয়েজ, এদের বর্গের যোগফল তখনই শূন্য হইতে পারে যখন তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে। কারণ কি, মনে করো এ যদি 2 হয়, বি যদি -2 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস -2a স্কোয়ার সমান সমান কত হচ্ছে, 4 প্লাস 4 সমান সমান 8। তো মানে জিরো তো হবে না, মাইনাস নিচ্ছি তারপরে তো বর্গ করলে জিরো কখনো হয় না। তো এই কারণে দুইটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল তখনই শূন্য যখন তারা নিজেরা আলাদা আলাদাভাবে শূন্য হবে। এদের যে কোনো একটা যদি শূন্য হয়, মনে করে এ যদি 0 হয়, বি যদি 2ও হয়, তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি, 0 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাতেও কিন্তু আমাদের আহ মানে কি বলবো, জিরো আসতেছে না। কিন্তু অবাস্তব সংখ্যার ক্ষেত্রে এমনটা হয় না কেন, মনে করো একটা জেড 1 প্লাস আই এবং জেড বার 1 মাইনাস আই। তো জেড বার কেন দিয়েছি এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো দেখো এই যে জেড, এই জেড স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে থাকে 1 প্লাস আই হোল স্কোয়ার। তো এটাকে করলে কত আসে, 1 প্লাস 2y প্লাস আই স্কোয়ার। তাহলে 1 প্লাস 2y মাইনাস 1 আই স্কোয়ারের ভ্যালু। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2y। আবার জেড বার এটাকে যদি স্কোয়ার করি 1 মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে কত পাবো, 1 মাইনাস 2y প্লাস আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2y মাইনাস 1 সমান সমান মাইনাস 2y। তাহলে জেড প্লাস জেড বার, জেড স্কোয়ার প্লাস জেড বার স্কোয়ার, এদের যোগফল কত আসতেছে, 2y মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তার মানে দুইটা জটিল সংখ্যার বর্গের যোগফলও 0 আসতেছে। এখন আমরা যদি জেড এবং জেড বারের দিকে তাকাই, তো জেড সমান সমান কত, 1 প্লাস আই, জেড বার হচ্ছে 1 মাইনাস আই। তো এই দুইটা কি জিরো, এরা তো কখনোই জিরো না। তো আলাদা আলাদা ভাবে তো এদের শূন্য হওয়া লাগতেছে না, তাদের বর্গের সমষ্টি জিরো হইলেও। তার মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তাদের আলাদাভাবে জিরো হইতে হবে, কিন্তু অবাস্তব সংখ্যার ক্ষেত্রে দুইটি সংখ্যার বর্গের যোগফল শূন্য হতে গেলে তাদের আলাদা করে শূন্য হওয়ার কোনোই দরকার নেই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস কিন্তু, ঠিক আছে, প্রপার্টিস। ওকে, এখন পরেরটা দেখো যে x প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তো x প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 0, জিরোটাকে লেখা যায় না 0 প্লাস 0i। আচ্ছা, এখন আমি যদি এই যে x মানে x প্লাস আই ওয়াই এবং 0 প্লাস 0i এই দুইটাকে তুলনা করি, তাহলে উভয় পাশের যে বাস্তব অংশ সহগ সমীকৃত করলে x সমান সমান 0, আর এই যে i এর যে সহগ y সমান সমান 0 আসতেছে না। তাহলে আমরা কি পাচ্ছি, x সমান সমান y সমান সমান 0 যখন কোনো জটিল সংখ্যা 0 হয়। আচ্ছা, এর পরেরটাও সিমিলার, এর মতন করে সহগ সমীকৃত, যে x1 প্লাস i y1 ইজ ইকুয়ালস টু x2 প্লাস i y2। এটাকে লিখলে সহগ সমীকৃত করো, তাহলে আসে x1 সমান সমান x2 এবং y1 সমান সমান y2। ওকে, আচ্ছা, এরপরেরটা বলছে যে জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, চতুর্মূল
যাই মূল হোক না কেন, মোট কথা জটিল সংখ্যার পাওয়ার করলেই হয়েছে, সেটা জটিল সংখ্যা আসবেই। যেমন z সমান সমান আমি যদি 1+2y ধরি, তো z কে স্কোয়ার করে দাও, তাহলে 1+2y, এটাকে বর্গ করলে কত আসে? 1+4i+4i স্কোয়ার, তাহলে 1+4i-4, এখান থেকে পাচ্ছি -3+4i। তো এটাকে a+ib আকারে লেখা যায়, তার মানে একটা কি জটিল সংখ্যা না? এটাও তো একটা জটিল সংখ্যা। তাহলে কোনো জটিল সংখ্যাকে যদি বর্গ করতেছি তখনও জটিল সংখ্যা আসে, আমি যদি কোনো জটিল সংখ্যাকে ঘন করি তাহলেও একটা জটিল সংখ্যা আসে। সিমিলারলি কোনো জটিল সংখ্যাকে যদি বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, ষষ্ঠমূল যাই করা হোক না কেন, 1+2y যাই করা হোক না কেন, এইটাও a+ib আকারে আসবে, এবং এই অঙ্কগুলো আমরা করব সামনে। তো এটা অবশ্যই হবে, তার মানে জটিল সংখ্যাকে পাওয়ার থাকলেই হয়েছে, জটিল সংখ্যা z⁴n মানে a+ib আকারে ও আসবেই, ঠিক আছে? সেটা একটা জটিল সংখ্যা হবেই। আচ্ছা, এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, পরেরটা ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে যে অনুবন্ধী ব্যতীত, ঠিক আছে? তো এখানে দেখো অনুবন্ধী ব্যতীত, অনুবন্ধী ব্যতীত দুইটি জটিল সংখ্যার এটা যোগ, যোগ বিয়োগ গুণ এবং ভাগও একটি জটিল সংখ্যা। তো এটাই ইম্পর্টেন্ট যে অনুবন্ধী ব্যতীত, ঠিক আছে? তো অনুবন্ধীটা কি? অনুবন্ধীটা আমরা একটু পরে বুঝাচ্ছি। তো মনে করো যে কোনো দুইটা জটিল সংখ্যা, আমি 1+2y নিলাম এবং এর সাথে আরেকটা জটিল সংখ্যা 2+3i নিলাম। এখন দুইটা জটিল সংখ্যা যোগ করি, তাহলে কত আসে? 3+5i না? এই যে 2 আর 1 3, আর এই যে 2y 3i যোগ করলে 5i। তো এটাও তো একটা x+iy ফরম্যাটে আসছে, তার মানে এটা তো একটা জটিল সংখ্যা। তার মানে জটিল সংখ্যার যোগ, আবার যদি বিয়োগ করি, যদি গুণ করি, যদি ভাগ করি, এই চারটা কাজ করলেই সেটা জটিল সংখ্যা হবেই হবে। কিন্তু হবে না কখন? যখন সেই জটিল সংখ্যার একটা অপরটার অনুবন্ধী হয়। তো অনুবন্ধী হওয়াটা কি? মনে করো অনুবন্ধীটা কি? মনে করো একটু আগেই করছিলাম না যে জেড সমান সমান 1+i, আর জেড বার সমান সমান কত করছিলাম? 1-i, তাই না? এই যে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে যখন বর্গ করছিলাম তখন এই কাজটা করছি। তো জেড বারটা তখন দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? তো কোনো একটা জটিল সংখ্যা, সাপোজ জেড সমান সমান x+iy এবং জেড বার সমান সমান x-iy, x-iy। তো দেখো যদি জটিল সংখ্যাটা x+iy হয় তাহলে তার অনুবন্ধী সংখ্যা z বার দ্বারা প্রকাশ করে, তখন সেটা কি হয়ে যায়? x-iy। চেঞ্জটা কোথায় হয়? যেই কাল্পনিক অংশ তার যে চিহ্নটা, সেই চিহ্নের পরিবর্তন হয়। মানে আমরা যদি z এমন থাকে যে -x-iy, তাহলে z বার মানে এর অনুবন্ধী হবে -x+iy। তো বাস্তব অংশের সাইনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, চিহ্নের পরিবর্তন হবে না, বাট কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন হবে অনুবন্ধীর ক্ষেত্রে। তো এই কারণে এখানে বলছে যে অনুবন্ধী ব্যতীত দুইটি জটিল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ একটি জটিল সংখ্যা। তো কেন? দেখো জেড প্লাস জেড বার আমরা যদি করি, তো এই যে 1+i প্লাস 1-i, তো একটা কি একটা আরেকটার অনুবন্ধী, তো তাদের যোগফল কত আসতেছে? 2 আসতেছে। তো 2 কি পিওর রিয়েল নাম্বার? তো এটা তো অবাস্তব সংখ্যাই না, এটা তো অবাস্তব সংখ্যাই না। তো জটিল সংখ্যা হবে কিভাবে? জটিল সংখ্যা কখনোই হবে না। এই কারণে এখানে বলছে যে অনুবন্ধী ব্যতীত আর বাকি যত জটিল সংখ্যাই থাকুক না কেন তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে, ঠিক আছে? তো আজকে লেকচার এই পর্যন্তই। সামনের দিন আমি অনুবন্ধী এবং তার প্রপার্টিজ
নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই লেকচার সিরিজটা একটু বড় হবে এবং আমি খুব ডিটেইলে শেখাবো, তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন ফুললি কভার হয়ে যাবে। তো নিজেদের মতন নোট করতে থাকবা আমার লেকচার থেকে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।